এটা হচ্ছে সারনাথ, যেখানে গৌতম বুদ্ধের ছায়া ছড়ানো রয়েছে এই জায়গাটিতে। ভগবান বুদ্ধ পুণ্য লাভের যে ৪টি তীর্থস্থানে গমন করার জন্য নির্দেশ দিয়েছেন, তার মধ্যে একটি হলো ইতিপাদানা। আর এই ইতিপাদানা আধুনিক সারনাথের সাথে চিহ্নিত বা সংযুক্ত। এটি আলেকজান্ডার কার্নিংহম আবিষ্কার করেছিলেন ২৫০০ বছর আগে। একজন জ্ঞানী সাধক বুদ্ধকে ধর্ম উপদেশ দিয়েছেন, আর ভগবান বুদ্ধ যে স্থানে ধর্মের চাকা স্থাপন করেছেন তা হল সারনাথ। এই পবিত্র ভূমি বারাণসী থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে প্রথমবারের মতো দুঃখের অবসান, অন্তরের শান্তি এবং চূড়ান্ত নির্বাণের পথ সম্পর্কে জ্ঞান লাভ করে। যেদিন বুদ্ধের শিষ্যরাও উপস্থিত ছিলেন এই জায়গাতে, ভগবান বুদ্ধ এই সারনাথে বৌদ্ধ ধর্মের মতবাদের পাশাপাশি আরও ৪টি মহান সত্য এবং ৮টি পথ সম্পর্কে প্রচার করেছিলেন। খ্রিস্টপূর্বের সম্রাট অশোক ২৩৪ অব্দে পবিত্র ভূমিতে ভ্রমণ করেছিলেন এবং একটি স্তূপ নির্মাণ করেছিলেন। তিনিই প্রথম গোটা এশিয়া জুড়ে ভগবানের বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অবদান রেখেছেন। বর্তমানে ভারতীয় নোটে অশোক স্তম্ভ এবং অশোক চক্র দেখি, যেটি সম্রাট অশোকই তৈরি করেছিলেন গৌতম বুদ্ধের প্রতি ভাবধারায়। তবে চলো এবার শুরু করি আমি আমার কাহিনী। কোথায় থাকবেন, কী কী দেখবেন, সবগুলি আলোচনা করব এই ভিডিওটিতে। তবে আমি এইখানে আসার আগে দুটি জায়গাতে ভ্রমণ করেছিলাম, কাশী বিশ্বনাথ এবং মণিকর্ণিকা ঘাটে। সেগুলি যদি না থেকে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নেবেন। তবে আমি এখন আলোচনা করব সারনাথ সম্বন্ধে। কীভাবে আসবেন, কখন আসবেন, এন্ট্রি ফি, এই সবই আলোচনা করব এই ভিডিওটিতে। যদি আপনি সারনাথে ঘুরতে আসেন তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন, সুন্দর রাস্তার ধারে গৌতম বুদ্ধের জীবন কাহিনী তুলে ধরেছে রং তুলি দিয়ে, যেগুলি প্রত্যেক ব্যক্তিকে আকর্ষিত করে এই চিত্রগুলি। এই রাস্তা দিয়ে এসেছিলাম, এই রাস্তা দিয়ে এসে এখন হচ্ছে এটা রাস্তা। আপাতত আমি সারনাথে পৌঁছে গেছি। আমি হচ্ছে সারনাথে কাশী বিশ্বনাথ টেম্পল থেকে এসেছি। তো কাশী বিশ্বনাথ থেকে যে এখানে তোমরা আসো, যদি আসতে চাও তাহলে ডাইরেক্ট কোনো টোটো পাওয়া যায় না। তো আমি প্রথমে র্যাপিডো বুক করতে চাচ্ছিলাম, কিন্তু দেখলাম যে ছেড়ে ছেড়ে আসতে হবে। একটা টোটোওয়ালা জিজ্ঞাসা করেছে যে ছেড়ে ছেড়ে যেতে হবে। আমি বললাম যে ঠিক আছে, তো ভাড়া। তো ওইখান থেকে আমার আসতে মানে একটা পাহাড়িয়া বলে একটা জায়গা ছিল, পাহাড়িয়া বেনারস। তো সেখানে নিয়েছে আমার 20 টাকা, আর ওইখান থেকে আসতে আমার নিয়েছে 20 টাকা। আমার এই টোটাল হচ্ছে 40 টাকা নিয়েছে। তো এই জন্য আমি প্রথমে বলছিলাম, এই যে ইউপির মধ্যে এই বেনারসে যদি ঘুরতে আসো তোমরা, তো এইখানে বেশিরভাগ ড্রাইভার বা বেশিরভাগ টোটোওয়ালা গাড়িওয়ালারা মানে রিজার্ভে যায়, কারণ এখান থেকে একটা নির্দিষ্ট জায়গা যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায় না। এই বেনারসে ঘুরতে এসে আরেকটা জিনিস আমাকে অবাক করেছে যে আমাদের কলকাতাতে যেমন নির্দিষ্ট বাস স্ট্যান্ড বা নির্দিষ্ট যেমন টোটো স্ট্যান্ড থাকে, তো এইখানে এই বেনারসের মধ্যে তেমন কিছু নেই। মানে যেখানে অটো স্ট্যান্ড সেখানে টোটো ঢুকে যায়, আবার যেখানে টোটো স্ট্যান্ড সেখানে হচ্ছে অটো ঢুকে যায়। তো এই জিনিসটা সত্যি আমাকে অবাক লেগেছে। তো এটা আপাতত ঠিক নয়। তো আমাদের যে কলকাতায় এরকম একটা নিয়ম আছে সেটা খুব ভালো। তো এখন আমি হচ্ছে সারনাথের হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল এখনও যাইনি, আমি যাব। তো দেখা হবে একটু পরে। তো ওইখানে যেতে যেতে জিজ্ঞাসা করেছে যে, আমি ভাবলাম যে ব্যাগ নিয়ে যেতে দেবে না, একটু সন্দেহ ছিল। তো ব্যাগ নিয়ে যেতে দেবে, তবে ব্যাগের মধ্যে যদি কোনো খাবার থাকে তবে সেটা নিয়ে যেতে দেবে না। তো আমার কাছে খাবার ছিল, তবে খাবারটা হচ্ছে মূলত প্রসাদ ছিল, কারণ আমি কাশী বিশ্বনাথ টেম্পলে যে ভোগ চড়িয়েছিলাম সেই ভোগটা আমার কাছে ছিল। তো আমাকে সেখানে যে গাইড আছে সে আমাকে জিজ্ঞাসা করছিল যে তোমার এখানে কি আছে। আমি বললাম যে এটা প্রসাদ আছে। তো আমাকে বললো যে তুমি কোথায় থেকে এসছো। তো আমি বললাম যে না, আমি কলকাতা থেকে এসেছি। তো ওরা তাই ভেবেছে যে একটা ট্যুরিস্টকে এইভাবে করা ঠিক নয়, মানে আমার বাড়ি যেহেতু অনেক দূরে। তো সেজন্য বললো যে ঠিক আছে, তুমি চলে যাও, তুমি যেতে পারো, তোমার প্রবেশ আছে। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা। আপনারা সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলগন্ধা কুটিবিহার, যেটা সারনাথের অন্যতম প্রধান বৌদ্ধ স্থান। মূলগন্ধা কুটিবিহারের স্থাপত্য কিছু জটিল নকশা এবং নিদর্শন রয়েছে, যা প্রতিটি শিল্পী ও ইতিহাস প্রেমীদের জন্য এক আনন্দের বিষয়। মন্দিরের ভিতরে একটি বোধিবৃক্ষ রয়েছে, যা শ্রীলঙ্কার অনুরাধাপুর থেকে আনা একটি চারা থেকে তৈরি হয়েছে। বলা হয় যে
ভগবান বুদ্ধ জ্ঞান অর্জন করেছিলেন এইখানে। মন্দিরের ভিতরে ভগবান বুদ্ধের একটি সোনালী প্রতিমূর্তি স্থাপন করা হয়েছে। এছাড়াও বুদ্ধের সমগ্র জীবন কাহিনী চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই মন্দিরের ভিতরে। এইবার আমি আপনাদেরকে দেখাবো মন্দিরের ভিতরের অংশগুলিকে। মন্দিরের ভিতরে বুদ্ধের যে জীবন কাহিনীগুলি তুলে ধরা হয়েছে এই জল তুলি রঙের মাধ্যমে, সেগুলি সত্যি অপূর্ব এবং অসাধারণ। তবে আপনারা যদি কোনোদিন এই বেনারসে ঘুরতে আসেন তাহলে অবশ্যই একবার সারনাথে ঘুরতে আসবেন। তোমরা যদি কোনোদিন সারনাথে আসো তো ব্যাগের মধ্যে খাবার নিয়ে আসবে না, কারণ এখানে খাবার নিয়ে ভিতরে প্রবেশ করতে দেয় না। ওখানে হচ্ছে প্রথমে পোস্টার লেখা আছে, তো এই জন্য তোমাদের বলে দিলাম। তো পুরো জায়গাটা এখনো ঘোরা হয়নি, আমি ধীরে ধীরে তোমাদের দেখাবো পুরো জায়গাটা। মন্দিরের বাইরে রয়েছে পোস্টার, যেখানে গৌতম বুদ্ধের বাণীগুলি প্রচার করা হয়েছে। এছাড়াও এই মন্দিরের পিছন দিকে একটা চিলড্রেন পার্ক আছে, যেখানে প্রবেশ মূল্য হলো পার হেড 10 টাকা করে। যাই হোক, এই মূলগন্ধা কুটিবিহার আমার দেখা শেষ, এবং পাশে আরেকটি জায়গা আছে যেটা আমি ঘুরতে যাব এবং আপনাদেরকে ওর সঙ্গে দেখাবো। আর মন্দিরের একেবারে বাইরে এরকম অট্টালিকা করা প্রচুর বড় বড় জায়গা আছে, যেগুলি দেখতে খুবই সুন্দর লাগে। এছাড়াও রয়েছে দোকানপাট, যেগুলি থেকে আপনি কোনো একটা জিনিস কিনতে পারেন স্মৃতি হিসেবে। তো এটা হচ্ছে সেই মন্দির যেটা মূলগন্ধা কুটিবিহারের একেবারেই পাশে অবস্থিত। তবে আমি এখনো ভিতরে প্রবেশ করিনি, ভিতরে যাচ্ছি। তো ভিতরের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, সেই জন্য অবশ্যই দেখতে থাকুন এবং আমার সাথে চলতে থাকুন। সারনাথে এসে আমাকে আরেকটা জিনিস ভালো লেগেছে যে এই জায়গাটি পুরোপুরি একদম পার্কের মতো দেখতে, কিন্তু পার্ক নয়, পার্কের মতন করে নানা ফুল দিয়ে সাজানো, যেগুলি দেখলে মন ভরে যায়। আমি যে রাস্তা দিয়ে ভিডিও করতে করতে এসেছিলাম সেই রাস্তাটা আমি এখন এখান থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে সেই জায়গা যেটা দিয়ে আমি এসেছিলাম। সামনে যে একটা জায়গা দেখিয়েছি সেই জায়গাটাও আছে, আর হচ্ছে এই জায়গাটা হচ্ছে পাশে, সারনাথের ওটা হচ্ছে প্রথম গেটের সামনে, আর এটা হচ্ছে দ্বিতীয় গেটের সামনে। তবে আরেকটা জায়গা আছে ওইদিকে, তো সেটা এখনো যায়নি, তো যাবো। তো চলো আমার সঙ্গে দেখতে থাকো। তো তোমাদের আমি একটা কথা বলি যে এখানে মন্দির বা ধর্মীয় স্থানে বুদ্ধিস্ট টেম্পলে বিশেষ করে, তো এখানে লেখা আছে যে কেউ যদি ছবি বা ভিডিও তোলে সেক্ষেত্রে 10 টাকা 20 টাকা যাই হোক ডোনেট করতে বলা হচ্ছে। কিন্তু এখানে ছেলে মেয়েগুলো অনেকেই হচ্ছে সেই লেখাটা দেখে দিতে চাচ্ছে না। তো এটা আমার মতে ঠিক নয়, কারণ লেখাটা পড়ে একটা নিজের মধ্যে মানসিকতা থাকা উচিত। তো আমার মতে দেওয়া উচিত সবারই। তবে আমি এটা বলবো যে আমি অবশ্যই 10 টাকা 20 টাকা দিয়েছি, যেখানে যেরকম লেখা ছিল সেখানে সেরকম দিয়েছি। তো শুধু এটাই নয়, আরও অনেক বিষয় লেখা থাকে, সেগুলো তোমরা যদি যেখানেই ঘুরতে যাও না কেন প্রত্যেক বিষয়গুলোকে একটু খেয়াল করবে। আরেকটা যে আমাদের বুদ্ধিস্ট টেম্পলে এখানটায় বলা আছে যে কেউ টুপি পরবে না। তো অনেকে লেখাটা দেখে ভুলবশতভাবে চলে যাচ্ছে, কিন্তু লেখাটা আমি লক্ষ্য করেছি। তো এখানটায় ইউপির মধ্যে বেশিরভাগই হচ্ছে ইংরেজি, হিন্দি আর অন্য একটা ভাষায় লেখা আছে, কিন্তু সেই ভাষাটা কি আমি বুঝতে পারছি না। সেটা মনে হচ্ছে যে কোনো সাউথ ইন্ডিয়ান ভাষা।
তারপরে আবার পৌঁছে গেলাম ওই যেটা হচ্ছে মেন, যেটা হচ্ছে স্তূপটা, সেই স্তূপটার ওখানে চলে এসেছি। এই যে সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধমক স্তূপ, যেটা আপনারা ছোটবেলা অনেকেই হয়তো পড়েছেন বা অনেকেই নাম জানেন, বা এরকমও হতে পারে যারা অনেকেই এই জায়গাটাকে চেনে না বা এর নাম জানে না। তবে আমি সেই জন্য তাদের জন্য মানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব একটু পরে। তো এটা হচ্ছে পাশের সেই জায়গা, মানে মাঝখানে বট গাছ আর চারপাশে বসার জায়গা আছে। তো এটা আমি চারপাশে এখন ঘুরিয়ে দেখাচ্ছি। আমি যখন প্রথমে প্রবেশ করছিলাম ভাবছিলাম যে এটা দিয়ে যাওয়া যাবে, কিন্তু এখানে যখন প্রবেশ করি যে না, এটা নয়, এটা হচ্ছে এটা এই ধমক স্তূপ যাওয়ার জন্য অন্য একটা রাস্তা আছে, যেটা আমি একটু পরে যাব বা দেখাবো। এইসব হস্তনির্মিত আর্ট দেখতে দেখতে পৌঁছে গেলাম আবার নতুন একটা জায়গায়। এটা হচ্ছে সারনাথের এন্ট্রি গেট, যেটা দিয়ে গেলে আপনি সবকিছু জিনিসপত্র দেখতে পাবেন। প্রথমে যে দুটো আমি বৌদ্ধিস্ট টেম্পল দেখেছিলাম, তো ওটা ওই দিকে ছিল। আর এটা হচ্ছে পিছন, এইটা পিছন দিকে দেখতে পাচ্ছেন, বা এদিকে যেটা দেখতে পাচ্ছ তোমরা, তো এটা হচ্ছে সারনাথ, এটা হচ্ছে মেন জায়গাটা। তো মানে প্রথমে প্রথমে আমিও জানতাম না, ভেবেছি যে কোনো এন্ট্রি লাগবে না, তাই জোরে জোরে ঢুকে যাচ্ছিলাম দরজার মধ্যে। তো সেখানে সিকিউরিটি গার্ড বলেছে যে না, এখানে প্রবেশ করার জন্য এন্ট্রি করতে হবে। তো আমি তাকে বললাম যে এন্ট্রিটা কোথা থেকে করে, তো বললো যে ওইদিকে কাউন্টার আছে। তবে এটা ঠিক যে কাউন্টারটা খুব একটা কাছে নয়, কাউন্টারটা খুব একটু দূরে আছে। দূরে বলতে কি একটু পাশে আছে, মানে কেউ গেলে সোজাসুজি বুঝতে পারবে না। কেউ যদি এটা দিয়ে আসে, যদি উল্টো দিয়ে আসে তাহলে বুঝতে পারবে। তো আরেকটা সুবিধা হয়েছে, অফলাইনেও টিকিট কাটা যায়, অনলাইনেও টিকিট কাটা যায়। তবে যে অনলাইনে যে পদ্ধতিটা টিকিট কাটা যায়, সেটাতে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনি একবার দেখে নেবেন। তবে সেক্ষেত্রে অনলাইনে টিকিট কাটতে গেলে প্যান কার্ড, আধার কার্ডের অপশান থেকে নিই, কারণ আমিও ট্রাই করছিলাম আধার কার্ড দিয়ে হয় কিনা। তো সেখানে আধার কার্ড ছিল না, প্যান কার্ড ছিল, ভোটার আইডি ছিল, ড্রাইভিং লাইসেন্স ছিল, আরও অন্যান্য কিছু অপশন ছিল। তো আপনারা যদি এখানে আসেন তাহলে সময় বাঁচাতে চাইলে তো অবশ্যই একবার অনলাইন থেকে ট্রাই করে নেবেন, সেখানে এই ডকুমেন্টগুলো ভেরিফিকেশন হিসেবে চাইবে। এই সারনাথে প্রধান কয়েকটি স্তূপ আছে। এগুলি হলো চৌখণ্ডী স্তূপ, থাই মন্দির, অশোক স্তম্ভ ইত্যাদি। চৌখণ্ডী স্তূপ একটি ৫ম শতাব্দীতে নির্মিত একটি অষ্টভুজাকার স্তূপ। চৌখণ্ডী স্তূপ সেইখানে অবস্থিত যেখানে ভগবান বুদ্ধ শিষ্যদের সাথে দেখা করেছিলেন। তবে এইখানে প্রত্নতত্ত্ববিদরা খননকালে মঠ, উঠোন এবং বারান্দার নির্দেশন খুঁজে পেয়েছেন। জাপান, শ্রীলঙ্কা ইত্যাদি দেশগুলিতে প্রচুর সংখ্যক বৌদ্ধ অনুসারী থাকা সত্ত্বেও তারা সারনাথে একটি থাই মন্দির বা মঠ তৈরি করেছিলেন। এই থাই মন্দির হল সবচেয়ে বিখ্যাত উপাসনালয়, যা শুধুমাত্র থাই ভিক্ষুকদের দ্বারা পরিচালিত হতো। সারনাথের সবথেকে বেশি আকর্ষিত বিষয় হলো অশোক স্তম্ভ। অশোক স্তম্ভ সারনাথ স্তম্ভ নামেও পরিচিত। অশোক স্তম্ভ 4টি সিংহ দণ্ডায়মান এবং নিচে একটি চক্র চিহ্নিত করা হয়েছে। এর উপর একটি হাতির ছবি এবং দ্রুতগামী ঘোড়া এবং একটি ষাঁড়ের মূর্তি রয়েছে। অশোক স্তম্ভটি 50 মিটার লম্বা, আর এই প্রাণীগুলি ভগবান গৌতম বুদ্ধের বিভিন্ন পর্যায়ের প্রতীক। হাতি তার ধারণার প্রতীক, ষাঁড় তার জন্মের প্রতীক, ঘোড়া রাজকীয় জীবন থেকে তার বিচ্ছিন্নতার নির্দেশ করে, এবং সিংহ তার জ্ঞান অর্জনের প্রতীক। এটি সারনাথের অবশ্যই দেখার মতো একটি স্থান। এছাড়াও আছে সারনাথে 5 রকমের বিহার এবং পঞ্চতর মন্দির, ধর্মরাজিকা স্তূপ, মলগান্দা স্তূপ, অর্ধবৃত্তাকার মন্দির রয়েছে। এবং এছাড়াও এই সারনাথে সর্বমোট 14টি স্থান রয়েছে এই বৃহৎ এলাকার মধ্যে। এইসব জিনিসপত্র ছাড়াও সেখানে রয়েছে সারনাথ জাদুঘর, যেখানে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দী পর্যন্ত ব্যবহৃত ভাস্কর্য, পোড়ামাটির জিনিসপত্র এবং মৃৎশিল্প রয়েছে। উল্লেখযোগ্য প্রদর্শনীর মধ্যে রয়েছে গুপ্ত যুগের বুদ্ধ প্রচারক মূর্তি, 500 খ্রিস্টাব্দে নির্মিত আইকনিক স্মৃতি স্তম্ভ। মূলত খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্রাট অশোক এটি নির্মাণ করেছিলেন। এটি জ্ঞান অর্জন এবং অষ্টমুখী পথের প্রতীক। এছাড়াও রয়েছে কুষাণ ও গুপ্ত যুগে বৌদ্ধ দেবদেবীর অসাধারণ ভাস্কর্য। এই পবিত্র স্থানটি গভীর আধ্যাত্মিক এবং প্রত্নতাত্ত্বিক তাৎপর্য রয়েছে।
যা ভগবান বুদ্ধের কালজয়ী শিক্ষা এবং বৌদ্ধ ধর্ম স্থায়ী উত্তরাধিকারের সাথে সংযোগ স্থাপনের সুযোগ করে দেয়। তবে এই মিউজিয়ামটি কেবলমাত্র শুক্রবারে বন্ধ থাকে। খোলার সময় হলো 9টা থেকে 6টা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত। আমার হচ্ছে এইটুকুই আলোচনার বিষয়। তবে আবার কোনো একটা জায়গায় যদি যাই তো আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি এখানেই আবার শেষ করছি।